আজকের বিষয় ধাতুর ক্ষয়, মেটাল করোশন। অ্যালুমিনিয়াম, তামা, দস্তা, লোহা প্রভৃতি ধাতুগুলোকে দীর্ঘদিন খোলা বাতাসে রেখে দিলে ধাতুগুলি বাতাসে উপস্থিত অক্সিজেন, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড প্রভৃতির সঙ্গে বিক্রিয়া করে। তোমরা জানো যে কার্বন ডাই অক্সাইড কিন্তু একটা জারক দ্রব্য, জলও জারিত করতে পারে, কারণ জলে অক্সিজেন আছে। অক্সিজেন তো জারিত অবশ্যই করতে পারে। সুতরাং এই যে পদ্ধতির এই যে ধাতুগুলোর ওপরে যে আস্তরণ পড়ে, এটা অবশ্যই জারণ বিজারণের সাথে সম্পর্কযুক্ত। এর আগেও পড়েছো, ধাতু নিষ্কাশনের সময় সমস্ত ক্ষেত্রে বিজারণ পদ্ধতিতেই ধাতু নিষ্কাশন হয়েছে। তাহলে জারণ বিজারণ সম্পর্কে প্রথমে একটু দেখে নিই। জারণ কাকে বলে? জারণ হলো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে বলে জারণ। সোডিয়াম, তার থেকে যদি একটা ইলেকট্রন চলে যায় তবে হলো Na+, তাহলে এটা হলো জারণের ঘটনা। আর বিজারণ কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বলে বিজারণ। বিজারণের ক্ষেত্রে আমরা যদি দেখি, তোমার ধরো Fe2O3 একটা যৌগ আছে, তাই এখানে Fe আছে কি হিসাবে? Fe3+ হিসাবে আছে। তাই Fe3+ হিসাবে যদি থাকে সে, তাহলে 3টে ইলেকট্রন গ্রহণ করলে হবে Fe। তাহলে এই ঘটনাটা হলো বিজারণের ঘটনা। তাহলে নিশ্চয়ই বোঝা গেল, আর বেশি উদাহরণে যাচ্ছি না, কারণ এর আগেও জারণ বিজারণ পড়েছো পূর্ববর্তী শ্রেণীতে। তা এই যে তোমাদের যে ধাতুর ক্ষয়, তার প্রথমেই আছে লোহায় মরচে ধরাও এবং তার নিবারণ। বিশুদ্ধ লোহাতে মরচে পড়ে না কিন্তু, কারণ গুপ্ত যুগে জানো যে লোহার স্তম্ভ যে তৈরি হয়েছিল, দিল্লিতে লোহার যে স্তম্ভ তৈরি করেছিলেন সেটা কিন্তু আজও তাতে মরচে পড়েনি। কিন্তু আমাদের বাড়িতে যে সমস্ত লোহা লাগানো হয়, জানলায় লোহার যে গ্রিল লাগানো হয়, তাতে কিন্তু রং যদি না দেওয়া হয়, লেড অক্সাইড 2-3 দিনের মধ্যেই মরচে পড়ে যায় এবং ক্ষয় হতে থাকে। তার কারণটা হলো অবিশুদ্ধ লোহা। অবিশুদ্ধ লোহাতে কিন্তু মরচে পড়ে আর্দ্র বায়ুর উপস্থিতিতে, লালচে বাদামি রঙের মরচে পড়ে, এবং তাতে কিন্তু কার্বন ডাই অক্সাইড তাতে এই মরচে পড়াতে সহযোগিতা করে, অর্থাৎ সে অনুঘটকের কাজ করে। তাই একটু ঘষলেই আবার সেটা পড়ে যায়, কিন্তু কিছুদিন পরে আবার উন্মুক্ত থাকলে আবার তাতে মরচে পড়ে। তাহলে এই যে মরচে পড়ে পড়ে সমানে ক্ষয়প্রাপ্ত হয়েছে, এটাকে তাহলে নিবারণ করবার পদ্ধতিও আমাদের জানতে হবে। লোহায় মরচে পড়ার সঠিক সংকেত কিন্তু নেই। কোনো জায়গায় লেখা আছে মরিচা Fe2O3 3H2O, কিন্তু ওই যে বললাম এর কিন্তু সঠিক সংকেত নেই। তাহলে Fe2O3 XH2O এটা বলাই যুক্তিযুক্ত মরিচার ক্ষেত্রে। বোঝা গেল? কোনো বইতে আছে এই সংকেত, কিন্তু যুক্তিযুক্ত এটা বললো ভুল কিছু নয়। যাই হোক, আচ্ছা, এবার লোহায় মরচে ধরার কারণ তো জানলে। লোহার মরচে ধরার ব্যাপারে অনেকগুলো মতবাদ কিন্তু প্রচলিত আছে। বিজ্ঞানী ল্যাম্বার্ট মরচে ধরার তড়িৎ রাসায়নিক মতবাদ প্রচার করেন। তার মতে নিম্নতর জারণ সম্পন্ন যেসব অশুদ্ধি কণা, যেমন বিশেষ করে কার্বন, সাধারণ লোহায় থাকে, সেই অশুদ্ধি লোহার কণা এবং জল কণা মিশে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র তড়িৎ কোষ সৃষ্টি করে। এই তড়িৎ কোষে লোহা অ্যানোড আর অশুদ্ধিগুলি ক্যাথোড হিসাবে কাজ করে। তাহলে লোহা ক্ষয়প্রাপ্ত হবে। এর আগে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে
তড়িৎ লেপনের সময় দেখেছিলে যার ওপরে প্রলেপ দেওয়া হবে তাকে ক্যাথোড হিসাবে নেওয়া হয়, যার প্রলেপ দেওয়া হবে তাকে অ্যানোড হিসাবে নেওয়া হয়। তাহলে ক্যাথোডের ওপরে প্রলেপ পড়বে, তার মানে পুরু হবে, আর অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে দেখো সেই ক্ষেত্রে বলছে যে লোহা অ্যানোড হিসাবে আর অশুদ্ধিগুলি ক্যাথোড হিসাবে কাজ করে। কার্বন ডাই অক্সাইড যুক্ত জলীয় বাষ্প তড়িৎ বিশ্লেষ্য রূপে এক্ষেত্রে কিন্তু কাজ করে। ফলে কি হয়, ওই যে লোহা ক্ষয়প্রাপ্ত হয় কারণ ও অ্যানোড হিসাবে কাজ করে, এরকম ছোট 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 ক্ষুদ্র 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 অসংখ্য তড়িৎ কোষের সৃষ্টি হয় সেখানে। সেই জন্য এই আমাদের যে লোহা আমরা ব্যবহার করে থাকি সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়। প্রথমে অ্যানোডের লোহার পরমাণু ইলেকট্রন ত্যাগ করে Fe2 আয়নে পরিণত হয়। কি হয়, ইলেকট্রন ত্যাগ করে Fe2 তে প্রথমে পরিণত হয়। মরিচা ধরার বিক্রিয়া। আচ্ছা, এবার দেখো এই যে Fe2 আয়ন রূপে জলে দ্রবীভূত হয়, জলের বিয়োজনে উৎপন্ন H+ আয়ন, জল তো H2O, তাতে আয়রন দ্রবীভূত হলো, Fe2+ হলো। তাহলে সেই ক্ষেত্রে H+ আর OH- হয়ে গেল। এইবার এই ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এই যে H+ সে ক্যাথোডে চলে যাবে, ক্যাথোড থেকে ছোট ছোট তড়িৎ কোষের সৃষ্টি হবে আর কি। H+ ইলেকট্রন গ্রহণ করবে, করে H হবে, এবার দুটো এরকম H পরমাণু মিলে তৈরি হয়ে যাবে H2। তাহলে এই ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো এবং উৎপন্ন হাইড্রোজেন কিছুটা দ্রবীভূত অক্সিজেন অথবা বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে জলে পরিণত হয়। এইভাবে OH আয়নের আধিক্য তৈরি হয়। তাহলে এইটা হলো আমার অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া আর এটা হলো আমার ক্যাথোড বিক্রিয়া। জলের হাইড্রক্সিল আয়ন এবং উৎপন্ন ফেরাস আয়ন, জলের হাইড্রক্সিল আয়নের আধিক্য কিভাবে বৃদ্ধি হলো জানো, উৎপন্ন ফেরাস আয়ন, এরা দুজন একত্রে যুক্ত হয়ে ফেরাস হাইড্রক্সাইড তৈরি হলো। তৈরি হয় কি, FeOH2। এই যে ফেরাস হাইড্রক্সাইড, এটা অক্সিজেন, বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে তৈরি করে শোধক ফেরিক অক্সাইড। এই দেখতে পাচ্ছ ফেরাস হাইড্রক্সাইড, এই ফেরাস হাইড্রক্সাইড বায়ুর অক্সিজেন দিয়ে তৈরি করবে CO2, জলের সাথে মিশে H2CO3 যে তৈরি করলো, তার H+ কি করে, মরচে ধরাকে ত্বরান্বিত করে। তাহলে বোঝা গেল কিভাবে মরচে ধরছে। এই মরচে ধরার রাসায়নিক বিক্রিয়া পড়তে হবে। কার্বন ডাই অক্সাইড থেকে উৎপন্ন H+ আয়ন
মরচে ধরাকে ত্বরান্বিত করে। জলের মধ্যে ক্লোরাইড Cl- আয়নের উপস্থিতি মরচে ধরাকে দ্রুত করে, তাই সমুদ্রগামী জাহাজে বা জলের নিচের পাইপ লাইনের ক্ষেত্রে এটি একটি গুরুতর সমস্যা। সেসব জায়গাতে সাধারণত বায়ুতে ক্লোরিন থাকে না, বায়ু যদি দূষিত হয় তবেই ক্লোরিন থাকে। সুতরাং এই দুটো ক্ষেত্রেই হলো এটা, নিচের পাইপলাইন দেখবে প্রায় সময় ফুটো হয়ে গেছে এবং জল বেরিয়ে আসছে। আচ্ছা, এবার মরচে নিবারণের উপায়। লোহায় মরিচা ধরা নিবারণ করতে পারি। লোহা বা লোহার দ্রব্যে আলকাতরা বা তেল রঙের প্রলেপ দিয়ে মরচে ধরা বন্ধ করা যায়। এই জন্য বাড়িতে লোহার রেলিংয়ে তেল রং দেওয়া হয়, লেড অক্সাইড দেওয়া হয়, লোহার দ্রব্যের ওপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, যাকে আগের দিনই পড়েছো গ্যালভানাইজেশন বলে। গলিত টিনের প্রলেপ দেওয়া হয়, টিনের কোটিং, লোহায় মরচে ধরে না তাতে। বাড়িতে ব্যবহৃত বিভিন্ন লোহার সামগ্রী গ্যালভানাইজড করা হয়। লোহার খাটে টিনের প্রলেপ দেওয়া থাকে। লোহার ওপরে ক্রোমিয়াম, নিকেল ইত্যাদি ধাতু তড়িৎ লেপন করলে লোহায় মরিচা পড়ে না। বাড়িতে নিকেল প্রলেপ দেওয়া চামচ বা অন্যান্য দ্রব্য ব্যবহার করা হয়। দেখবে খুব কম পয়সায় অনেক সময় এই যে বাটি চামচ এগুলো এগুলো পাওয়া যায় কিনতে, ভ্যানে করে নিয়ে বেরোয়। এগুলো কিন্তু নিকেল দেওয়া, এবং নিকেল খুব তাড়াতাড়ি উঠে যায়, যেটা খুবই ক্ষতিকর। এই ক্ষতিকর জিনিসটা একটু পরেই আসছে তোমাদের, মানব দেহের পক্ষে ক্ষতিকর, তাই এটা এখানে বললাম। মাটির নিচে জলবাহী লোহার নলের সঙ্গে লোহা অপেক্ষা অধিকতর ধনাত্মক ধর্মী ধাতুর পাত, যেমন ম্যাগনেসিয়ামের পাত যুক্ত করে রাখলে লোহাতে মরচে ধরে না। দিল্লিতে গুপ্ত যুগে তৈরি কুতুব মিনারের স্তম্ভটিও উন্নত মানের, এটা অবশ্য একদমই বিশুদ্ধ লোহা বলে তাতে মরিচা পড়েনি। আচ্ছা, তামা, জিঙ্ক এবং অ্যালুমিনিয়ামের ক্ষয় কিভাবে হয়? তামা, সাধারণ উষ্ণতায় তামা বায়ুতে তামা বা তামার অধিকাংশ সংকট ধাতু রাখলে তামার ওপর ধীরে ধীরে অক্সাইডের একটি সূক্ষ্ম আস্তরণ পড়ে। অনেক দিন ধরে আর্দ্র বায়ুর মধ্যে পড়ে থাকলে অক্সাইডের ওই আস্তরণ সবুজ রঙের হয়। বেসিক কপার হাইড্রোক্সাইড, এটা তৈরি হয় বায়ুতে থাকলে। আর বায়ুতে সালফার ডাই অক্সাইড উপস্থিত থাকলে তামার উপরে বেসিক কপার সালফেট তৈরি হয়। তাহলে বেসিক, এটা কপার হাইড্রোক্সাইড লিখেছি, এবার বেসিক কপার সালফেট। বায়ুতে সালফার ডাই অক্সাইডের পরিমাণ যদি বেশি থাকে, অর্থাৎ শিল্পাঞ্চলের কাছে থাকলেই এটা সাধারণত তৈরি হয় তামার ওপরে। আচ্ছা, এরপরে এইভাবে তামা তাহলে ক্ষয়প্রাপ্ত হয়, তামার সাথে বিক্রিয়া করছে বলে তামা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এছাড়া জিঙ্ক, সাধারণ উষ্ণতায় আর্দ্র বায়ুতে জিঙ্ক রাখলে জিঙ্কের ওপরে ক্ষারকীয় জিঙ্ক কার্বনেটের আস্তরণ পড়ে, এটা সাদা রঙের হয়, ক্ষারকীয় জিঙ্ক কার্বনেট। এটা সাদা বর্ণের হয়।
এটা সবুজ বর্ণের হয়। ফলে আর্দ্র বায়ুতে জিঙ্ক ক্ষয়প্রাপ্ত হয়। অ্যালুমিনিয়াম আর্দ্র বায়ুতে অ্যালুমিনিয়ামের ওপরে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি সূক্ষ্ম আস্তরণ পড়ে। এই আস্তরণ পড়ার জন্য বায়ু অ্যালুমিনিয়ামের সংস্পর্শে আর আসতে পারে না, ফলে বিক্রিয়া হয় না। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে Al2O3 এর একটা সূক্ষ্ম আস্তরণ পড়ে যায়, ফলে আর বাকি অক্সিজেন বায়ুতে উপস্থিত অ্যালুমিনিয়ামের সংস্পর্শে আসতে পারে না, ফলে অ্যালুমিনিয়ামের আর ক্ষয় হয় না। এছাড়া মানব স্বাস্থ্যে অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং কপারের বিভিন্ন ক্ষতিকারক প্রভাব। অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং কপার দীর্ঘদিন আর্দ্র বায়ুতে পড়ে থাকলে তাদের উপর যে এই যে সমস্ত যৌগগুলো তৈরি হয়েছে, এই যৌগগুলো কি করে মানব শরীরে যায়, কারণ কপারের বাসন তোমরা জানো আমরা খাই কপারের বাসনে। তাহলে এইগুলো যদি ভালো করে না যায়, বিশেষ করে যে ঠাকুরকে দেওয়া হয় তাতে কাটা ফল টল যখন দেওয়া হয়, এগুলো যদি ভালো করে না যায়, এগুলোর সাথে কাটা ফলের মিশ্রণ হয়, আর ফলে সবসময় অ্যাসিড থাকে, অ্যাসিড কপারের সাথে বিক্রিয়া করে, ফলে এগুলো কিন্তু বিষাক্ত। অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপার সেগুলো খাবারের সাথে আমাদের শরীরে যায় এবং শরীরের পক্ষে ক্ষতিকর হয়, বিষক্রিয়া হয়। তাই অ্যালুমিনিয়াম বা জিঙ্ক কপারের যে এগুলোকে বলা হয় কলঙ্ক পড়ে এগুলোর ফলে এগুলোতে কখনোই আমরা আম্লিক জিনিস তো রাখবোই না, আচার রাখবোই না, তাতে কিন্তু আরো ক্ষতি হবে। অ্যালুমিনিয়াম, কপার এরা অবশ্যই জানো যে ধাতু জৈব অ্যাসিডের সংস্পর্শে বিক্রিয়া করে যে যৌগ তৈরি করে, সেই যৌগ শরীরে গিয়ে বিষক্রিয়া ঘটায়, যার জন্য অ্যালুমিনিয়ামের পাতে মোড়া চাটনি একদমই খাওয়া উচিত নয়। এছাড়া অ্যালুমিনিয়াম কিন্তু আমাদের জৈব যে আমাদের সার্কেল আছে, জৈব সার্কেল যেটা হয় আমাদের, তাতে কখনোই কোনো কাজে লাগে না অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়াম যদি অধিক বায়ুতে কখনোই যদি উপস্থিত হয়ে যায়, কোনো কারখানা থেকে বা কোনো কিছু থেকে যদি বা পাত্র থেকে যদি অ্যালুমিনিয়াম উপস্থিত হয়, তাহলে আমাদের শরীরে সেটা ম্যাগনেসিয়াম এবং আয়রন তাকে রিপ্লেস করে দেয়, ফলে লোহিত রক্তকণিকা সংখ্যা কমে যাবে, রক্তাল্পতা দেখা দেবে, অ্যানিমিয়া রোগ হবে, তারপরে নার্ভের ক্ষতি করবে, ম্যাগনেসিয়াম রিপ্লেস করবে, নার্ভের ক্ষতি করবে, যার জন্য অনেক সময় এই যে আমরা যে বেশি অ্যান্টাসিড যদি খাই, কিছু অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম থাকে, এই অ্যালুমিনিয়ামগুলো ব্রেইনে কোষে গিয়ে জমা হয়, যার থেকে অ্যালজাইমার্স রোগ তৈরি হয়। আর এছাড়া যদি মাটিতে অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি বৃদ্ধি পায় এবং মাটি যদি কোনো কারণে আম্লিক হয়, তাহলে অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে যে যৌগ তৈরি করে, সেগুলো চাষের ক্ষেত্রে যে বৃদ্ধি হয় গাছের, সেই বৃদ্ধি কমায়, তাতে গাছের ফলন কম হয়, বিভিন্নভাবে অ্যালুমিনিয়াম ক্ষতি করে। এবং অ্যালুমিনিয়ামের যে যৌগ, সেই যৌগ কিন্তু এর পরেও সেই সবজি থেকে যায়, সেই সবজি থেকে শরীরে এসে বিভিন্ন রকমভাবে ক্ষতি করে। বায়ু থেকে শ্বাসের সাথে যদি শরীরের ভেতরে যায়, তবে সেই ক্ষেত্রেও সে কিন্তু আমাদের শরীরের ক্ষতি করে। সেই জন্য অ্যালুমিনিয়াম সম্পর্কে খুবই সচেতন থাকতে হবে। আর আশপাশে কোথাও কখনোই যেখানে মনুষ্য বসতি তার আশপাশে কোথাও কোনো কারখানা থাকা উচিত নয়। কারখানা থেকে সালফার গঠিত যৌগ বেরোলে অ্যাসিড বৃষ্টি হবে, এবং অ্যাসিড বৃষ্টির ফলে যে অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক প্রভৃতি মাটিতে যে রয়েছে, মাটিতে মিশ্রিত অবস্থায় তো রয়েছে, আগের দিনই জানো, যেগুলো হলো খনিজ যাকে বলা হয়, সেইগুলো কিন্তু বিক্রিয়া করবে,
বিক্রিয়া করে সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক হবে। এছাড়াও আজকাল দেখা যায় কপার সালফেট দিয়ে বিভিন্ন সবজি ধুয়ে রাখে, তাতে কপার সালফেটের বর্ণ নীল বলে ওগুলোকে বেশ টাটকা দেখায়। কপার সালফেট কিন্তু বিষাক্ত, এবং ওই কপার কিন্তু ভালো করে যদি উষ্ণ জলে না ধোয়া হয় সেটা শরীরে যায় এবং শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করে। তাহলে আজকে এই পর্যন্তই। আর তোমাদের পড়তে হবে মানব স্বাস্থ্যে কিভাবে কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম ক্ষতি করে সেটা লিখে আমাকে দেখাবে। লোহায় মরিচা নিবারণের উপায়গুলো লিখে দেখাবে, মানে বিক্রিয়া দিয়ে লিখে দেখাবে। এছাড়া উপায় কি কি যে আছে, যে প্রলেপ দেওয়া হয় টিনের, ওগুলো মুখস্থ করবে, কিন্তু বিক্রিয়া যে আছে সেই বিক্রিয়াটা লিখে দেখাবে মরিচা নিবারণের। আর এছাড়া যে আগের দিন যা যা পড়িয়েছিলাম সেগুলো তো লিখবেই। আজকে চ্যাপ্টার শেষ হয়ে গেল বলে বইয়ের পেছনের যা যা কোশ্চেন আছে তাও অবশ্যই লিখে দেখাবে। যদি কোথাও বোঝার অসুবিধা হয় আমাকে বলবে।